হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর থেকে কোষটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং সেখানে কোষের বিভিন্ন অংশের গঠন, তার মধ্যে কোষ প্রাচীর, কোষ পর্দা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এই কটা নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছি। আজকে আমরা বাদবাকি কোষীয় অঙ্গাণুগুলো যেমন প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, কোষ গহ্বর, রাইবোজোম এবং সেন্ট্রোজোম এই কোষীয় অঙ্গাণুগুলোর গঠন এবং কাজ নিয়ে আলোচনা করব এবং সেখান থেকেই আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের পার্থক্যগুলো সম্পর্কেও আস্তে আস্তে জানব। আজকে প্রথম যে অঙ্গাণুটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্লাস্টিড। তো প্রথম আমরা দেখি প্লাস্টিড কি। দেখো, উদ্ভিদ কোষে দ্বিপর্দাবৃত স্ববিভাজনক্ষম যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু খাদ্য সংশ্লেষ, খাদ্য সঞ্চয় ও বর্ণ সৃষ্টিতে অংশ নেয় তাকে আমরা প্লাস্টিড বলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে এবং প্লাস্টিড হচ্ছে একটা দ্বিপর্দাবৃত কোষীয় অঙ্গাণু, অর্থাৎ এর মধ্যে দুটো পর্দা দেখতে পাওয়া যায়। এবার আমরা চলে আসি প্লাস্টিডের প্রকারভেদ। প্লাস্টিড তিন রকমের হয়, একটা হলো ক্লোরোপ্লাস্টিড, একটা হলো ক্রোমোপ্লাস্টিড, আর একটা হলো লিউকোপ্লাস্টিড। প্রথম আমরা আসি ক্লোরোপ্লাস্টিডে। তোমরা সবাই জানো যে উদ্ভিদ সালোক সংশ্লেষের সময় ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করে। ক্লোরোফিল না থাকলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো না। তো এই ক্লোরোফিল এই ক্লোরোপ্লাস্টিডের মধ্যেই থাকে। ক্লোরোপ্লাস্টিডের মধ্যেই সালোক সংশ্লেষ ক্রিয়াটি সম্পন্ন হয়। তাহলে আমরা ক্লোরোপ্লাস্টিডের গঠনে আসি। ক্লোরোপ্লাস্টিড যে কোষীয় অঙ্গাণুটা, সেটা দুটি পর্দা দিয়ে ঘেরা। বাইরের পর্দাকে বহিঃপর্দা, ভেতরের পর্দাকে অন্তঃপর্দা বলা হয়। এই যে দুটো পর্দা, এর মাঝে যে ফাঁকা স্থানটা থাকে তাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্থান। তারপরে আমরা চলে আসি ভেতরটায়। দুটো পর্দার ভেতরে যে তরল ধাত্র অংশটা থাকে সেটাকে বলা হয় স্ট্রোমা। আর এই স্ট্রোমার মধ্যে কিছু পাতলা পাতলা থলের মতন অংশ, চ্যাপ্টা থলের মতন অংশ দেখতে পাওয়া যায়। সেই অংশগুলোকে এক একটাকে বলে থাইলাকয়েড। আর এই যে চ্যাপ্টা থলের মতন অংশ, এই চ্যাপ্টা থলের মতন অংশ অনেকগুলো মিলে তৈরি হয় গ্রানা। এগুলোকে বহুবচনে গ্রানামও বলা হয়। এই যে গ্রানা দিয়ে যে থাইলাকয়েডগুলো সরু সরু থাইলাকয়েডের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে। গ্রানাগুলো, এই যে যুক্ত অংশগুলো, এই অংশগুলোকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি বা স্ট্রোমা থাইলাকয়েডও বলা হয়ে থাকে। এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই কিন্তু ক্লোরোফিল, বিভিন্ন রকমের ক্লোরোফিল, যেমন ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এই সমস্ত রঞ্জকগুলো থাকে যার জন্য সালোক সংশ্লেষটা সম্পন্ন হয়। এরপরে আমরা চলে আসি ক্রোমোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড হচ্ছে বর্ণযুক্ত প্লাস্টিড, মানে লাল, কমলা, হলুদ, বাদবাকি যে সমস্ত রং আমরা ফুলে কিংবা ফলের ত্বকে দেখতে পাই সেগুলো সমস্ত হচ্ছে গিয়ে ক্রোমোপ্লাস্টিডের জন্য। আর লিউকোপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন প্লাস্টিড, মানে কোনো রঞ্জক এর মধ্যে থাকে না। সাধারণত উদ্ভিদের মূলের মধ্যে লিউকোপ্লাস্টিড দেখতে পাওয়া যায়। তাহলে এবার আমরা প্লাস্টিডের কাজে আসি। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ক্লোরোপ্লাস্টিডের মধ্যে সম্পন্ন হয়। তো সালোক সংশ্লেষের দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে আলোক বিক্রিয়া, একটা হচ্ছে অন্ধকার বিক্রিয়া, মানে আলোক দশা এবং অন্ধকার দশা। সালোক সংশ্লেষের যে আলোক দশাটা, সেটা ক্লোরোপ্লাস্টের গ্রানাতে সম্পন্ন হয়, আর যে অন্ধকার দশাটা সেটা স্ট্রোমাতে সম্পন্ন হয়। দ্বিতীয় কাজ আসি। ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রোটিন ও ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। ক্রোমোপ্লাস্ট ফুল ও ফলের বর্ণ তৈরি করে। লিউকোপ্লাস্ট উদ্ভিদকে খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। তাহলে এই গেল আমাদের প্লাস্টিডের গঠন এবং কাজ। এরপরে আসবো আমরা এন্ডোপ্লাজমিক জালিকা। দেখো, নিউক্লিয়াসের ছবি আগে তোমাদের দেখিয়েছি। সেই নিউক্লিয়াসের পর্দা দিয়ে ধারে ধারে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো আমরা এঁকেছিলাম,
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে থলির মতো অংশ, চ্যাপ্টা থলির মতন অংশ জালক সৃষ্টি করে, সেগুলোকে বলা হয় এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকাগুলো দুই রকমের হতে পারে। কিছু অংশ থাকে যার মধ্যে রাইবোজোমের দানা গায়ে 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 লেগে থাকে, সেগুলোকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কিছু থাকে যার গায়ে ওই রাইবোজোমের দানাগুলো থাকে না, যেগুলোকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার আমরা এটার গঠনে আসি। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো তিন রকমের গঠন এর মধ্যে দেখতে পাওয়া যায়। কিছু থাকে চ্যাপ্টা থলির মতো সমান্তরালভাবে বিন্যস্ত, এগুলোকে বলা হয় সিস্টার্নি। কিছু থাকে শাখা প্রশাখাযুক্ত লম্বা লম্বা নলের মতো, সেগুলোকে বলা হয় টিউবিউল। আর থাকে ছোট ছোট গহ্বরের মতন কিছু অংশ গোলাকার, সেগুলোকে বলা হয় ভেসিকল। এবার আসি আমরা কাজে। এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো যেগুলো রয়েছে, সেগুলো সদ্য উৎপন্ন প্রোটিনকে রাসায়নিকভাবে পরিবর্তন করে নির্দিষ্ট কাজের উপযোগী করে তোলে। দ্বিতীয় কি, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেগুলো কি করে স্টেরয়েড হরমোন তৈরি করে গ্লাইকোজেন থেকে সরল শর্করা উৎপন্ন করতে সাহায্য করে। আরেকটা পয়েন্ট কি, সেটা হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো যেহেতু সাইটোপ্লাজমের মধ্যে জালকের মতন অবস্থান করে, সেহেতু এগুলো সাইটোপ্লাজমকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করতে সাহায্য করে এবং সাইটোপ্লাজম আমাদের কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এরপরে আসবো আমরা গলগি বডি। গলগি বডি একক পর্দাবৃত একটি কোষীয় অঙ্গাণু। এর আকার হচ্ছে গোলাকার অথবা নলাকার এবং এটি ক্ষরণে সাহায্যকারী অঙ্গাণু। তাহলে আমরা বলতে পারি যে কোষের মধ্যে একক পর্দাবৃত গোলাকার বা নলাকার ক্ষরণে সাহায্যকারী যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে তাকে আমরা বলি গলগি বডি। গলগি বডির যে অংশগুলো সেগুলোও তিন রকমের হতে পারে। লম্বা নলাকার অংশ সিস্টার্নি, যেগুলো আলাদা করে রয়েছে লম্বা লম্বা সেগুলোকে টিউবুল, ছোট গহ্বরগুলোকে ভেসিকল এবং বড় যে গহ্বরগুলো রয়েছে সেগুলোকে গহ্বর হিসেবে বলা হয়। গলগি বডির কাজ কি? গলগি বডির কাজ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিন গ্রহণ করে তাতে শর্করাকে যুক্ত করে। আর এই যে প্রোটিনগুলো গ্রহণ করলো সেই প্রোটিনগুলোকে বাছাই করে এবং সেগুলোকে লাইসোজোমে পাঠিয়ে দেয় অথবা কোষের বাইরে পাঠিয়ে দেয়। এটাই হচ্ছে গলগি বডির কাজ। এরপরে আমরা আসব লাইসোজোম। প্রথমে আমরা দেখব লাইসোজোম কি। প্রধানত প্রাণী কোষে অবস্থিত, প্রাণী কোষেই লাইসোজোম থাকে, উদ্ভিদ কোষে কখনো কখনো দেখা যায়, কখনো কখনো বেশিরভাগ সময় থাকে না। তাহলে প্রধানত প্রাণী কোষে অবস্থিত একক জৈব পর্দাবৃত উৎসেচকপূর্ণ থলির মতো অঙ্গাণু যা অন্তঃকোষীয় পরিপাক ও জীবাণু বিনাশে অংশ নেয় তাকে বলা হয় লাইসোজোম। লাইসোজোম কোষীয় অঙ্গাণুটির মধ্যে প্রচুর উৎসেচক থাকে, প্রায় 50 রকমের উৎসেচক লাইসোজোমের মধ্যে থাকে, দেখতে গোলাকার হয়। লাইসোজোমের কাজ যদি আমরা দেখতে যাই, দেখব লাইসোজোমের মধ্যে যে উৎসেচকগুলো রয়েছে তার জন্য বিভিন্ন কোষীয় অঙ্গাণু, কিছু কোষীয় অঙ্গাণু পাচিত হয়, সেই পদ্ধতিটাকে আমরা বলি অটোলাইসিস পদ্ধতি। আর কিছু কোষীয় অঙ্গাণু ধ্বংস হয়ে যায়, এগুলোকে আমরা বলি অটোফ্যাগি পদ্ধতি। তাহলে এই দুটো পদ্ধতি তোমরা একটু দেখবে ভালো করে। কোষীয় অঙ্গাণু পাচিত হওয়াকে বলা হয় অটোলাইসিস এবং কোষীয় অঙ্গাণু ধ্বংস হয়ে যাওয়াকে বলা হয় অটোফ্যাগি। ফ্যাগোসাইটোসিস পদ্ধতি তোমরা সবাই জানো, যে প্রক্রিয়ায় কোষের মধ্যে কঠিন খাদ্য গৃহীত হয় তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কোষের মধ্যে যখন খাদ্য বা জীবাণু গৃহীত হয় তখন সেটা সাইটোপ্লাজমের মধ্যে ফ্যাগমোজোম নামক একরকম পদার্থ গঠন করে, আর লাইসোজোম তার সঙ্গে এসে যুক্ত হয় এবং হেটেরোফ্যাগোজোম তৈরি করে। আর এর ফলে কি হয়, খাদ্য এবং জীবাণু পাচিত হয়। আরেকটা পয়েন্টে চলে আসি, লাইসোজোমের একটা গুরুত্বপূর্ণ কাজ, শুক্রাণুর শীর্ষে, শুক্রাণুর মাথার কাছে অ্যাক্রোজোম নামক একরকম লাইসোজোম থাকে, যেটা হায়ারোনিডেজ উৎসেচক ক্ষরণ করে, যা
কি করে, ডিম্বাণুর পর্দাকে ভেদ করতে সাহায্য করে। শুক্রাণুর মাথাতে ওই লাইসোজোমটা থাকে, উৎসেচক ক্ষরণ করার ফলে ডিম্বাণুর পর্দাটাকে পাতলা করে দেয় এবং ডিম্বাণুকে ভেদ করে শুক্রাণুকে ভেতরে ঢুকতে সাহায্য করে। তাহলে এই গেল লাইসোজোমের গঠন এবং কাজ। এবার আমরা আসবো কোষ গহ্বরে। প্রথমে বলি, কোষ গহ্বর প্রধানত উদ্ভিদ কোষেই দেখতে পাওয়া যায়। বড় বড় কোষ গহ্বর দেখতে পাওয়া যায়। প্রাণী কোষের ক্ষেত্রে কোষ গহ্বর থাকে, কিন্তু খুব ছোট এবং সংখ্যাতেও খুব কম। কোষ গহ্বরগুলো সাধারণত কোষ রস দিয়ে পূর্ণ থাকে, আর এদের কাজ হচ্ছে বিভিন্ন রকম খাদ্য সঞ্চয় করা, রেচন পদার্থ, খাদ্য সঞ্চয়, এগুলোই হচ্ছে কোষ গহ্বরের কাজ, এগুলোকে সঞ্চয় করে রাখা। তো এখান থেকে আমাদের যে প্রধান জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল। দেখো এখানে একটা ছোট হালকা করে কোষের ছবি আঁকা হয়েছে। কোষের মধ্যে এই যে কোষ গহ্বরগুলো থাকে, কোষ গহ্বরগুলো যখন আস্তে আস্তে বড় হয় তখন কোষ পর্দার ধারে চলে যায় বড় হতে হতে। তার ফলে কি হয়, এখানকার যে সাইটোপ্লাজমগুলো সেগুলো আস্তে আস্তে কোষ পর্দার ধারে চলে যেতে থাকে। এইগুলোকেই বলা হয় এইরূপ, এই যে সাইটোপ্লাজমের এইরূপ অবস্থান, এই জায়গাটাকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল। তাহলে আমরা কি বলবো, যে কোষ গহ্বর ও কোষ পর্দার মধ্যবর্তী স্থানে সাইটোপ্লাজমের এই রকম অবস্থানকে আমরা বলি প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল। কোষ গহ্বরের কাজ কি? উদ্ভিদ কোষের ক্ষেত্রে রেচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এককোষী প্রাণীরা খাদ্য গহ্বরে খাদ্য সঞ্চয় করে, কোষের আকার বজায় রাখতে সাহায্য করে। এবার আমরা আসব রাইবোজোম। রাইবোজোম হচ্ছে রাইবোনিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। যে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে অংশ নেয় তাকে রাইবোজোম বলে। তাহলে রাইবোনিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, পর্দাবিহীন, রাইবোজোমের পর্দা থাকে না, প্রোটিন সংশ্লেষে অংশ নেয়, প্রোটিন তৈরি করে, এই অঙ্গাণুকে আমরা বলি রাইবোজোম। রাইবোজোমের যদি আমরা গঠন দেখতে যাই তাহলে দেখব রাইবোজোমের দুটো সাব ইউনিট রয়েছে। সাব ইউনিট বা অধ এককও বলা হয়। একটা সাব ইউনিট থাকে ছোট, একটা সাব ইউনিট থাকে বড়। আর ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক কোষ সম্পর্কে তোমরা জানো। ইউক্যারিওটিক কোষের যে ছোট অংশটা থাকে, ছোট সাব ইউনিট, সেটা থাকে 40S আর বড়টা থাকে 60S। আর প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এটা আলাদা, বড়টা থাকে 50S আর ছোটটা থাকে হচ্ছে 30S। এস কি? এস হচ্ছে এই সাব ইউনিটগুলোর একককে বলা হয় এস। এটার কথা হচ্ছে স্পেদবার্গ ইউনিট বলে এটাকে। সেই স্পেদবার্গ ইউনিটের এস থেকে আমরা এককটাকে এস বলে থাকি। এবার আমরা বলি, রাইবোজোমগুলো যখন এককভাবে থাকে, মানে একা একা যদি রাইবোজোমগুলো থাকে, তখন আমরা তাকে বলি হচ্ছে মনোজোম। আর প্রোটিন সৃষ্টির সময় একাধিক রাইবোজোম আরএনএ তন্তুর সঙ্গে যুক্ত হয়, তখন অনেকগুলো রাইবোজোমকে একসাথে বলা হয় পলিরাইবোজোম বা পলিজোম। তাহলে রাইবোজোম দুরকমভাবে থাকতে পারে, এককভাবে থাকতে পারে যেটাকে আমরা বলি মনোজোম, আর একসঙ্গে যখন একাধিক থাকে তখন তাকে আমরা বলি পলিরাইবোজোম বা পলিজোম। তাহলে আমরা রাইবোজোমের কাজে আসি। রাইবোজোম সব থেকে বেশি যেটা এখান থেকে দেখা গেল, যে রাইবোজোম প্রোটিন সংশ্লেষে অংশ নেয়। তার মানে প্রোটিন সংশ্লেষ করা হলো রাইবোজোমের কাজ। আর প্রোটিন সংশ্লেষ করে বলে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়ে থাকে। তোমাদের আগে লাইসোজোম বললাম, লাইসোজোমের ক্ষেত্রে একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছি। লাইসোজোমকে আত্মঘাতী থলিও বলা হয়। এই যে লাইসোজোমগুলো উৎসেচক পূর্ণ থলি, যখন উৎসেচকগুলো বার হয় লাইসোজোম অঙ্গাণুটা ফেটে গিয়ে উৎসেচকগুলো বার হয় এবং কোষীয় অঙ্গাণুগুলোকে ধ্বংস করে কিংবা পাচিত করে। তো যেহেতু নিজে ফেটে গিয়ে এই কাজটা করে, সেই জন্য লাইসোজোমকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগও বলা হয়। এরপরে আমরা যে কোষীয় অঙ্গাণুটায় আসবো সেটা হলো সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম কি? প্রাণী কোষে
নিউক্লিয়াসের কাছে পর্দাবিহীন যে অঙ্গাণু কোষ বিভাজনের সময় ক্রোমোজোমীয় চলন গমনাঙ্গ সিলিয়া ফ্লাজেলার গঠনে সাহায্য করে তাহাকে সেন্ট্রোজোম বলে। তাহলে দেখলাম কি, সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে থাকে, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, তাই তো। এবার আসি সেন্ট্রোজোমের গঠন। সেন্ট্রোজোমে 4টি অংশ দেখতে পাওয়া যায়। দেখো, সেন্ট্রিওল, পেরিসেন্ট্রিওলার বস্তু বা সেন্ট্রোজোম ধাত্র, কাইনোপ্লাজম আর অ্যাস্ট্রাল রশ্মি। প্রথম পয়েন্টটায় আসি, প্রথম অংশটা সেন্ট্রিওল। সেন্ট্রিওলটা সেন্ট্রোজোমের মধ্যে দুটো পিপের মতন অংশ হচ্ছে দুটো সেন্ট্রিওল। এগুলো দুজনের সঙ্গে সমকোণে অবস্থান করে, আর এই সেন্ট্রিওল দুটো একসঙ্গে বলা হয় ডিপ্লোজোম। তাহলে দুটো সেন্ট্রিওলকে একসঙ্গে ডিপ্লোজোম বলে, আলাদা আলাদা করে সেন্ট্রিওল বলা হয়। এই সেন্ট্রিওলগুলো প্রত্যেকটা সেন্ট্রিওলে পরিধি বরাবর 9টা করে অনুনালিকা দেখতে পাওয়া যায়, আর এই অনুনালিকাগুলোর মধ্যে আবার 3টে করে অধো অনুনালিকাও দেখতে পাওয়া যায়। এরপরে আমরা আসি দ্বিতীয় অংশ, যেটাকে বলছি পেরিসেন্ট্রিওলার বস্তু বা সেন্ট্রোজোম ধাত্র। এই যে সেন্ট্রিওল দুটো দেখছো, এই সেন্ট্রিওল দুটোকে ঘিরে জালকের মতন কিছু তন্তু থাকে। টিবিউলিন প্রোটিন দিয়ে গঠিত এই ঘন অংশটাকেই বলা হয় পেরিসেন্ট্রিওলার বস্তু বা সেন্ট্রোজোম ধাত্র। 3 নম্বর অংশটা কি বললাম? কাইনোপ্লাজম। সেন্ট্রিওলের চারপাশে যে সাইটোপ্লাজমটা থাকে, যে সাইটোপ্লাজমীয় অংশটা থাকে, সেইটাকেই বলা হয় কাইনোপ্লাজম। এটাকে সেন্ট্রোস্ফিয়ারও বলা হয়ে থাকে। এবার হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি। সেন্ট্রিওল থেকে যে অনুনালিকাগুলো উৎপন্ন হয়, সেই অনুনালিকাগুলো বাইরের দিকে রশ্মির মতন থাকে, এই জন্য এর নাম দেওয়া হয়েছে অ্যাস্ট্রাল রশ্মি। এবার আমরা আসি সেন্ট্রোজোমের কাজে। কোষ বিভাজনের সময় বেম তন্তু বা স্পিন্ডল তন্তু গঠন করতে এই সেন্ট্রোজোমগুলো সাহায্য করে। আরেকটা সংজ্ঞা থেকেই আমরা পেয়েছিলাম যে গমনাঙ্গ সিলিয়া ও ফ্লাজেলার গঠনে সেন্ট্রোজোম সাহায্য করে। তাহলে এই গেল সেন্ট্রোজোমের গঠন এবং কাজ। তাহলে আমরা যে সমস্ত কোষীয় অঙ্গাণু কোষের গঠন সম্বন্ধে আমরা যেগুলো পড়লাম, সেখান থেকে আমরা উদ্ভিদ আর প্রাণী কোষের একটা পার্থক্য আমরা পাব। দেখো, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য। প্রথম অংশে আসি, কোষ প্রাচীর। প্রথম যেটা পড়েছিলাম আমরা কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না, তাহলে এটা একটা পার্থক্য। দ্বিতীয় আসি প্লাস্টিড। উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে থাকে। লাইসোজোম উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে থাকে। কোষ গহ্বর উদ্ভিদ কোষে বিশাল বড় বড়, কিন্তু প্রাণী কোষে খুবই ছোট ছোট, এবং থাকলেও সেগুলো খুব ছোট এবং সংখ্যায় অনেক কম। আরেকটা পয়েন্ট হচ্ছে কোষান্তর সংযোগ। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে আমরা কিছু ছিদ্র দেখেছিলাম, যেগুলোকে বলেছিলাম প্লাজমোডেজমাটা, যার মাধ্যমে কোষের সঙ্গে কোষের মধ্যে সংযোগ রক্ষা হয়। তো উদ্ভিদ কোষের সেই সংযোগগুলোকে বলা হয় প্লাজমোডেজমাটা, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কোষ পর্দায় যে সংযোগগুলো থাকে সেগুলোকে বলা হয় ডেজমোজোম। তাহলে এই গেল আমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য। তাহলে আমরা কোষ পড়লাম, কোষের বিভিন্ন অংশের গঠন পড়লাম, কোষের বিভিন্ন অঙ্গাণুর গঠন এবং কাজ পড়লাম, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য পড়লাম। আজকে এই পর্যন্তই। পরের ভিডিও আমরা আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থাকো।